আজকের প্রথম প্রশ্ন বলছে, কোনো কারখানায় 3 জন শ্রমিকের 4 দিন, 5 দিন, 6 দিনের কাজ করে মোট 4300 টাকা মজুরি পেল। ঠিক আছে, যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1/3, 1/4, 1/6 হয়। আচ্ছা, একদিনের কাজের অনুপাত 1/3, এর 1/3 এটা একদিনের কাজ। তাহলে এ তো 4 দিন কাজ করছে না, তাহলে 4 দিনের কাজ কত হবে? ইন্টু 4 হয়ে যাবে। বি এর একদিনের কাজ 1/4, আর বি এর 5 দিন কাজ করে 5 গুণ হয়ে যাবে। আর সি একদিনের কাজ 1/6, কয়দিন কাজ করে? 6 দিন, 6 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে একটু রেশিওটা বের করি। এখানে হয়ে যাবে 4/3 ইস্টু, এখানে হয়ে যাবে 5/4 ইস্টু, এখানে তো 1। এবার একটা পূর্ণ সংখ্যায় আনি কিভাবে? এই নিচের 3 আর 4 কে লসাগু করবো 12, ওই 12 দিয়ে প্রথমের সাথেও গুণ, এর সাথেও গুণ, এর সাথেও গুণ। এখানে 3 দিয়ে 12 কাটলে 4 হবে, 4 4 16 ইস্টু 4 দিয়ে 12 কাটলে 3 হবে, 3 5 15 ইস্টু এখানে 12 12। তাহলে এই যে রেশিওটা আসলো, এটা কিন্তু ওদের টোটাল কাজের অনুপাত। ঠিক আছে, তাহলে এই অনুপাতেই ওরা কিন্তু টোটাল টাকাটাকে ভাগ করে নেবে। টোটাল টাকা কত? 4300। তার মানে এ পাবে 15 টাকা, বি পাবে সরি, এ 16 টাকা, বি পাবে 15 টাকা, সি পাবে 12 টাকা। এগুলোকে আমি যদি যোগ করি টোটাল হয়ে যাচ্ছে 43 টাকা। কিন্তু আমাদের হিসেবে টোটাল টাকা কত? 4300। তাহলে 43 মানেই 4300। তাহলে এক মানে হয়ে যাবে 100। আমাকে বের করতে বলছে প্রথম শ্রমিক দৈনিক কত করে পাবে। আচ্ছা, প্রথম শ্রমিক তো 16 টাকা পাচ্ছে, তাহলে 1 মানে 100 হলে 16 মানে কত হবে? 1600। কিন্তু একটা জিনিস দেখো, এই যে 1600 টাকা যে পেলো না, এটা কিন্তু 4 দিনের জন্য পেলো। প্রথম শ্রমিক তো 4 দিন কাজ করছে না, 4 দিনের জন্য 1600 টাকা পেলো। কিন্তু আমাকে বের করতে বলছে দৈনিক, মানে ডেলি, একদিনে কত হবে। তাহলে 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে একদিনে পাবে 400 টাকা। আমাদের আনসার অপশন বি। বলছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে 4 মাস পর নিতিন ওই ব্যবসায় 57,000 টাকা নিয়ে যোগ দেয়, বছরের শেষে 26,000 লাভ। ঠিক আছে, তাহলে একদিকে পঙ্কজ, একদিকে নিতিন। দেখো, পঙ্কজের মূলধন কত? 42,000। আর পঙ্কজ ব্যবসায় কত মাস ছিল? সময়টা গুণ করতে লাগবে। পঙ্কজ কিন্তু ব্যবসাটা শুরু করছে, মানে 1 বছরের কথা যদি বলে, তাহলে পঙ্কজ কিন্তু শুরু থেকে শেষ অবধি মানে 12 মাস ছিল। 1 বছরকে 12 মাস লিখবো। আর নিতিন কত টাকা নিয়ে আসছে? 57,000। আর নিতিন কত মাস ব্যবসায় ছিল সেটা লাগবে আমাকে। আচ্ছা দেখো, নিতিন কিন্তু 4 মাস পর আসছে। 4 মাস পর মানে ও কিন্তু 12 মাসের মধ্যে 4 মাস ব্যবসায় ছিল না। তাহলে ছিল কত মাস? 8 মাস ছিল। তাহলে নিতিনের সময় হয়ে যাবে 8 মাস। এটা একটু কাটাকুটি করে নিই। 3 শূন্য 3 শূন্য কেটে গেল। 8 দিয়ে 12 কাটলে 3 4 12, 4 দুগুণে 8। 3 দিয়ে 57 কাটলে 19 হয়ে যাচ্ছে। আর 2 দিয়ে 42 কাটলে 21। তার মানে 21:19। এই যে রেশিওটা, এটা হচ্ছে কিন্তু লাভের রেশিও, মানে যত টাকা লাভ হবে এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখানে বলছে বছরের শেষে 26,000 টাকা লাভ হচ্ছে। আমরা দেখলাম এখানে টোটাল কত? 20 আর 19, 40 টাকা। মানে টোটাল লাভ 40 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল লাভ তো 26,000। তাহলে 40-এর ভ্যালু 26,000। একের ভ্যালু কত হবে একটু বের করে নিই। 4 দিয়ে কাটি, 7 6 24, 4 5 20 আর 0। একের ভ্যালু হয়ে যাবে 650। আমাকে কি বের করতে বলছে? পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য। পার্থক্য মানে ডিফারেন্স। আচ্ছা, পঙ্কজের লাভ 21 টাকা আর নিতিনের লাভ 19 টাকা, তাহলে এদের পার্থক্য কত? 2 টাকার পার্থক্য। এই 2 এর ভ্যালু আমাকে বের করতে লাগবে। তাহলে 1 মানে যদি 650 হয়, তাহলে 2 মানে কত? 2 দিয়ে গুণ করে দিব, কত হয়ে যাবে? 1300। অপশন কোথায়? 1300 নাই, তার মানে অপশন ডি আনসার আমাদের হয়ে যাবে। হ্যাঁ, কোনোটি নয়। তাহলে আনসার আসলো আমাদের 1300। অপশন ডি, কোনোটি নয়। 3 নম্বর বলছে 5টা সংখ্যার গড় 11। বলছে আরও যদি একটা সংখ্যা যোগ করি তাহলে গড় 2 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 5টা সংখ্যার গড় যদি 11 হয়, তাহলে 5টা সংখ্যার টোটাল কত হবে? 5 11 55 হয়ে যাবে। এবার বলছে একটা সংখ্যা আরো যুক্ত করলো, তাহলে 5টা সংখ্যা ছিল, এখন কিন্তু 6টা সংখ্যা হয়ে গেল। এই 6টা সংখ্যার গড় কত হবে? বলছে গড় আগের থেকে 2 বেড়ে যাচ্ছে। আগে গড় ছিল 11, তাহলে এখন 2 বেড়ে গেল, মানে 13 হয়ে যাবে। তাহলে 6টা সংখ্যার গড় 13 হলে টোটাল কত হবে? এখন 6 13 কত হচ্ছে? 78। তার মানে নতুন সংখ্যাটা কত? আমরা যদি 78 থেকে 55 বিয়োগ করে দিই,
78 থেকে 55 বিয়োগ করলে কত হয়? 2 আর 3, 23। তাহলে নতুন সংখ্যাটা 23। অপশন সি আমাদের আনসার। পরের অঙ্ক বলছে 2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স সমান সমান এত। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক। এক্স এর মান বের করতে বলছে, দেখি। দেখো এখানে 2 আছে না, এই 8কে কিন্তু আমরা 2 এর পাওয়ারে লিখতে পারি, 32কেও আমরা 2 এর পাওয়ারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 8 আর 32কে 2 এর পাওয়ারে লিখবো। তো 2 তো আছে, 2 থাকুক, ইন্টু 8 মানে দেখো 8 মানে কিন্তু 2 এর পাওয়ার 3, 2কে যদি 3 বার গুণ করি 8 হয়। আর উপরে একটা পাওয়ার এক্স আছে, এই এক্সটা কিন্তু পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, মানে 3 এর সাথে গুণ হয়ে যাবে এক্স, সমান সমান 32 মানে 2 এর পাওয়ার কিন্তু 5, 2কে যদি 5 বার গুণ করি, বুঝতে না পারলে এইভাবে 32কে ভাঙাবা, 2 16 2 8 2 4 2 2, দেখো 5 বার হয়ে গেল, 1 2 3 4 5, 5 বার, মানে 2 এর পাওয়ার 5। তার সাথে এই যে পাওয়ারটা x প্লাস 3, এটা গুণ হয়ে যাবে পাওয়ারের সাথে, মানে 5 এর সাথে গুণ হয়ে যাবে x প্লাস 3। এইবার একটা জিনিস দেখো, এখানে 2 মানে 2 এর পাওয়ার কিন্তু 1, আর এই বেসগুলো যেহেতু সমান 2 আর 2, আর যদি গুণ করতে বলে না, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো পরের লাইনে? 2 এর পাওয়ার হয়ে যাবে এই যে 1 প্লাস 3x সমান সমান, এখানে 2 এর পাওয়ার কত আছে? 5 এর সাথে গুণ করে দিই, 5x প্লাস 15। তাহলে এখানে বেস সমান দুই দিকে, এখানেও 2 এখানেও 2, তার মানে পাওয়ার গুলোও কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, এটাই নিয়ম। তাহলে পাওয়ার গুলোকে সমান করি, 1 প্লাস 3x সমান 5x প্লাস 15। আচ্ছা, এই 3xটাকে এই পাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 2x, আর 15 এই পাশে নিয়ে আসলে আচ্ছা -14 হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, কারণ দেখো 1 এটা প্লাস 15 ছিল, এই পাশে -15, মানে 1 -15, তাহলে কিন্তু -14 হয়ে যাবে। 2 দিয়ে 14 কাটলে 7, তার মানে x মানে কত হয়ে যাচ্ছে? -7 আমাদের আনসার, অপশন বি, -7। 5 নম্বর বলছে একটি কাজ, একটা কাজ 12 দিনে করে, আর 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয়, এবং তারা একত্রে কাজটা আরো 3 দিনে শেষ করে। ঠিক আছে, আচ্ছা যদি একাই একটা কাজ করে, তাহলে ও কিন্তু 12 দিনে করতে পারে কাজটা। ঠিক আছে, কিন্তু ও কিন্তু 12 দিন কাজ করে নাই, ও 3 দিন কাজ করছে শুধু। তার মানে কি, আমি যদি ধরি যে 12 দিনে 12 ইউনিট কাজ করতে পারে, তাহলে ও কিন্তু 12 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ করছে শুধু। ঠিক আছে, তাহলে আমি বলবো যে এ 12 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ করছে। আমি যদি একটু ছোট করে নিই, তার মানে 1/4 ইউনিট, এত ইউনিট কাজ করছে কিন্তু এ, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করছে। তাহলে বলো তো বাকি থাকলো কত কাজ? বাকি কিন্তু এখনো 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ বাকি আছে, এই কাজটা কিন্তু এখনো বাকি আছে। ঠিক আছে, আচ্ছা বাকি কাজটা কে করবে? বলছে বি কাজে যোগ দেয়। আচ্ছা এ তো ছিলই, তার সাথে এখন বিও চলে আসলো, মানে দুইজনে মিলে বাকি কাজটা করবে। এই যে একত্রে বলছে, কয়দিনে শেষ করবে কাজটা? 3 দিনে। তাহলে এই যে বাকি কাজ মানে 3/4 ইউনিট কাজ, এই কাজটা দুইজনের 3 দিন সময় লাগবে। তাহলে সম্পূর্ণ কাজটা মানে 1 ইউনিট কাজ যদি করে দুইজনে মিলে, তাহলে কতদিন সময় লাগবে? 3 ইন্টু, এটা কিন্তু উল্টে যাবে, হ্যাঁ, ইন্টু হলে এটা উল্টে যাবে, 4/3, তার মানে 4 দিন সময় লাগবে। তার মানে কি, এ আর বি যদি দুইজনে মিলে সম্পূর্ণ কাজটা করে, ওদের সময় লাগে 4 দিন। আর এ যদি একাই করে না, এ যদি একাই করে ওর লাগবে 12 দিন। ঠিক আছে, আমাকে বের করতে বলছে বি যদি একাই করে কতদিন সময় লাগবে। তাহলে দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ যদি একাই কাজটা করে ওর সময় লাগবে 12 দিন, আর এ আর বি যদি দুইজনে মিলে কাজটা করে সময় লাগবে 4 দিন। তাহলে আমরা লসাগু করবো, 12 আর 4 16, সরি 16 কেন, 12ই হবে। 12 দিয়ে 12 ভাগ করলে 1, আর 4 দিয়ে 12 ভাগ করলে 3। তাহলে এ আর বি দুইজনের ক্ষমতা 3, আর এর ক্ষমতা 1, তাহলে বি এর ক্ষমতা কত হয়ে যাবে? বি এর ক্ষমতা কিন্তু হয়ে যাবে 2। তাহলে এই 12 ইউনিট কাজ যদি বি একাই করে, তার মানে 2 ক্ষমতা নিয়ে করবে, তাহলে বি এর সময় কত লাগবে? তাহলে 6 দিন। এটাই আমাদের আনসার, বি যদি একাই কাজটা করে 6 দিন সময় লাগবে। অপশন এ আমাদের আনসার, 6 দিন। 6 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি 120 কিলোমিটার পথ 20 ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, সে সম্পূর্ণ পথের অর্ধেক রাস্তা কিন্তু, হ্যাঁ, 3/5 অংশ সময় অতিক্রম করে। ঠিক আছে, বলছে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত? ঠিক আছে, দেখো টোটাল 120 কিলোমিটার রাস্তা, আর অর্ধেক মানে 60 কিলোমিটার। তাহলে প্রথম 60 কিলোমিটার কত কত সময়ে যাবে? 3/5 সময়ে। তার 3/5 টোটাল সময় মানে 20 ঘন্টা।
তাহলে 20 ঘন্টার 3/5 যদি বের করি তাহলে কয় ঘন্টা হচ্ছে? 12 ঘন্টা হচ্ছে। তাহলে প্রথম 60 কিলোমিটার অর্ধেক রাস্তা কিন্তু 12 ঘন্টায় গেল, আর টোটাল রাস্তাটা তো 20 ঘন্টায় পৌঁছতে লাগবে। তাহলে বাকি যে 60 কিলোমিটার রাস্তা বাকি থাকলো, এই রাস্তাটা কত ঘন্টায় পৌঁছতে লাগবে? কত ঘন্টায়? টোটাল তো 20 ঘন্টায় পৌঁছতে লাগবে সম্পূর্ণ রাস্তাটা, আর প্রথম অর্ধেক 12 ঘন্টায় গেলাম, তাহলে বাকি থাকলো 8 ঘন্টা। 8 ঘন্টায় পৌঁছতে লাগবে। তাহলে এই 60 কিলোমিটার যদি 8 ঘন্টায় যায় তাহলে স্পিড কত? 60কে 8 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি করলে 4 15 60, 4 2 8, 15/2 মানে 7.5। তাহলে আমাকে বাকি রাস্তাটা কিন্তু 7.5 স্পিডে যেতে লাগবে। অপশন সি আমাদের আনসার। পরের প্রশ্ন দেখি। বলছে একটা ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। আমাকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, গতিবেগও বের করতে বলছে। দেখো, এখান থেকে আমি প্রথমে স্পিড বের করতে পারবো। হ্যাঁ, এরকম টাইপের অঙ্ক যখনই বলবে না, দুইটাই সেতু এবং সেতুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 210, 122। আমরা কি করব? স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। আমরা ডিস্টেন্স হিসাবে এই দুইটা সেতুর ডিফারেন্সটাকে নিই। 210 আর 122 যদি বিয়োগ করি 88 হয়ে যাবে, 88 মিটার। আর নিচে টাইম, টাইম হিসাবে যে দুইটা টাইম 25 সেকেন্ড আর 17 সেকেন্ড, এদের ডিফারেন্স নেব। 25 আর 17 ডিফারেন্স 8। ঠিক, 210 আর 122 এদের ডিফারেন্স নেব 88, আর টাইম হিসাবে 25 আর 17 ডিফারেন্স নেব 8। তার মানে আমাদের স্পিড হয়ে গেল 11, এটা কিন্তু মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো, স্পিড আমাকে কিলোমিটারে আনতে বলছে, কিলোমিটার পার ঘন্টায়। কত দিয়ে গুণ করবে? 18/5। কাটাকাটি তো যায় না। 18 আর 11 গুণ করলে হচ্ছে 198/5। 5 দিয়ে যদি ভাগ করি, 3 5 15, 5 9 45, 5 6 30, 39.6 কিলোমিটার পার ঘন্টা। কয়টা অপশনে আছে? 39.6 দুই জায়গাতে আছে, আর ডিস্টেন্স আলাদা আলাদা। তার মানে আমাকে দূরত্ব বের করতে লাগবে। হ্যাঁ, ট্রেনটার দৈর্ঘ্য। দেখো, ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম। ঠিক আছে, আমরা যে কোনো একটা সেতু আমরা হচ্ছে ডিস্টেন্স বের করবো। এই প্রথম সেতুর ক্ষেত্রে, প্রথম সেতুটাকে যখন ট্রেনটা অতিক্রম করলো 210 কিলোমিটার রাস্তা, আচ্ছা, কত সময় অতিক্রম করলো? 25 সেকেন্ড। তাহলে প্রথম সেতুটাকে যখন অতিক্রম করে তখন ট্রেনের স্পিড কিন্তু 11। স্পিডটা মিটার পার সেকেন্ডে নিব, ঠিক আছে? 11 ইন্টু কত সেকেন্ড সময় লাগলো? 25 সেকেন্ড। স্পিডটাও ছোট এককে নিলাম যেহেতু টাইমটা ছোট এককে আছে। তাহলে কত বের হয়ে যাবে? 275 মিটার। তাহলে ডিস্টেন্সটা কিন্তু মিটারে বের হয়ে গেল, মিটার। তার মানে প্রথম সেতুটাকে যখন ট্রেনটা অতিক্রম করে, ট্রেনটা টোটাল 275 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। এইবার এই 275 মধ্যে কিন্তু ট্রেনেরও দৈর্ঘ্য আছে, আবার ব্রিজেরও দৈর্ঘ্য আছে যোগ হিসেবে। তাহলে ব্রিজের দৈর্ঘ্য তো দেওয়া আছে, প্রথম ব্রিজ 210। তাহলে এখান থেকে আমি যদি 210 ব্রিজের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকলো 65, এটাই তো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার, মানে অপশন বি আমাদের আনসার। নেক্সট, পরের প্রশ্ন। এ মানে দেওয়া আছে 4011, বি মানে দেওয়া আছে এত, এ বি বের করতে হবে। মানে এ আর বি আমাকে গুণ করতে লাগবে। দেখো, এটা যদি আমি ডিরেক্ট যদি গুণ করি না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গুণ করার একটা শর্টকাট নিয়ম আছে। দেখো তো, 4011কে আমরা এইভাবে লিখতে পারি কিনা? আচ্ছা, 4011 ইন্টু 39 99, এটা গুণ করতে হবে। 4011কে আমরা এইভাবে লিখতে পারি যে 4000 যোগ 11, আর 3999 এটাকে এইভাবে লিখতে পারি 4000 বিয়োগ 11। 4000 থেকে 11 বিয়োগ করলে এটাই আসে। দেখো, এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি যদি গুণ করি তাহলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়া যায়। এখানে অ্যাপ্লাই করি। এখানে এ মানে 4000-এর স্কোয়ার করতে লাগবে। আচ্ছা, 4-এর স্কোয়ার তো 16, আর 3টা শূন্য স্কোয়ার করলে 6টা শূন্য হয়ে যাবে। আর এখানে 11-এর স্কোয়ার মাইনাস 11-এর স্কোয়ার মানে 121, 121 মাইনাস করে দাও। 9 7 8 9 9 9 5 1। তার মানে 1 5 9 9 9 8 7 9, 1 5 9 9 1 5 9 8। ঠিক, অপশন বি তে আছে। দেখো, অপশন বি আমাদের আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে
একটা নৌকা স্রোতের অনুকূলে কোনো দূরত্ব 6 ঘন্টায় যাচ্ছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 10 ঘন্টায় যাচ্ছে। স্থির জলে নৌকার বেগ 16, স্রোতের বেগ কত? ঠিক আছে, কোনো ব্যাপার না। এরকম প্রশ্নে আমরা অনুকূল আর প্রতিকূলের রেশিও বের করব। দেখো এখান থেকে টাইমের রেশিও বের হবে। হ্যাঁ, অনুকূলে যখন আমি যাচ্ছি আমার 6 ঘন্টা সময় লাগে, তাহলে একটা অনুকূলের সময় 6। যখন প্রতিকূলে যাচ্ছি 10 ঘন্টা সময় লাগে, প্রতিকূলের সময় 10। একটু যদি ছোট করে নিই, 3 আর 5, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে? আমরা জানি টাইমের সাথে স্পিড ব্যস্ত সম্পর্ক, উল্টে যাবে 5:3। তার মানে অনুকূলের স্পিড হচ্ছে 5, প্রতিকূলের স্পিড হচ্ছে 3। এবার দেখো কি দেওয়া আছে, বলছে নৌকার বেগ তো 16, নৌকার বেগ 16, আর আমরা জানি নৌকার বেগের সূত্র হচ্ছে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের হিসেবে নৌকার বেগ কত? 5 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করো মানে 4। এই 4-এর অ্যাকচুয়াল ভ্যালু বইয়ের মধ্যে দেওয়া আছে 16, 4 মানে 16। তাহলে 1 মানে কত হবে? 1 মানে হয়ে গেল 4। আমাকে কি বের করতে বলছে? স্রোতের বেগ। আচ্ছা, স্রোতের বেগ আমি যদি বের করতে চাই, স্রোতের বেগ জানি আমরা অনুকূল প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 5-এর থেকে 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে একই হচ্ছে। তাহলে স্রোতের বেগ 1, আর 1-এর অ্যাকচুয়াল ভ্যালু 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ কিন্তু 4 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি আমাদের আনসার। 10 নম্বর বলছে একটা দ্রব্যের মূল্য যদি দুবার 10% আর 20% বেড়ে তারপর 30% কমে যায়, তাহলে মূল্যটা 462 টাকা হয়ে যায়। প্রাথমিক মূল্য বের করতে হবে। হ্যাঁ, দেখো আমি ধরলাম প্রাথমিক মূল্য এক্স, মানে প্রথমে দ্রব্যটার দাম ছিল এক্স, প্রথমে 10% বেড়ে গেল দামটা, মানে 110% হয়ে গেল। তারপর 20% বাড়লো, মানে 120% হয়ে গেল। তারপর 30% কমে গেল, 30% কমলো মানে 70% হয়ে গেল দামটা। এইটাই সমান সমান 462 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে 10% বাড়লো, 20% বাড়লো, 30% কমার পর 462 হয়ে গেল দামটা। তাহলে এই এক্স এর ভ্যালু আমাকে বের করতে লাগবে। একটু কেটে দিই, 1 শূন্য 1 শূন্য কাটা, আরেক শূন্য আরেক শূন্য কাটা, আরেক শূন্য আরেক শূন্য কাটা, 3টা করে শূন্য কেটে গেল। আচ্ছা, 11 দিয়ে যদি 462 কে কাটি, 4 11 44, 11 দুগুণে 22, 22 হয়ে গেল। 7 দিয়ে 62 কে কাটা যাচ্ছে 6, 6 দিয়ে আবার 12 কে কাটা যাবে 2, 2 দিয়ে আবার 10 কে কাটা যাবে 5। তাহলে x সমান সমান 5 আর 100 গুণ করব, মানে 500। তাহলে আমাদের আনসার হচ্ছে 500। অপশন বি আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে ক্রমিক ছাড় 10%, 12%, 5% এর সমতুল্য ছাড়। দেখো সমতুল্য ছাড় ইজ সেম, আগের অঙ্কটা যেভাবে করলাম না, এটা আমরা যেভাবে করলাম, জাস্ট এখানে 100 জায়গা এক্স এর জায়গায় 100 ধরবো। দেখি কিভাবে করবো। আমি ধরলাম এমপি হচ্ছে 100, মানে ধার্য মূল্য। ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর হয়। হ্যাঁ, এমপি মার্ক প্রাইস। আমি ধরলাম ধার্য মূল্য 100, প্রথমে 10% ছাড় দিছি, মানে দামটা চলে আসলো 90%। তারপর 12% ছাড় দিছি, মানে দামটা চলে আসলো 88%। তারপর 5% ছাড় দিলাম, মানে দামটা চলে আসলো 95%। ছাড় দেওয়ার পর যেটা আসবে সেটা আসবে কিন্তু বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আসবে একটু দেখি, 100 100 কেটে দিই, শূন্য শূন্য কাটা, কাটা যাবে, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 44 দুগুণে 88, 5 দিয়ে কাটলে 19। তার মানে নিচে একটা 100, আচ্ছা 100 থাকুক। আমরা 9, এখানে 9, 49 আর 19 কিন্তু গুণ করব, কত হয় একটু দেখে নিই। হ্যাঁ, 49 আর 19 যদি গুণ করি, 9 9 81, 4 9 36 আর 8 44, আর 49 কত হয়ে যাচ্ছে, 4 4 8 একে 9, 3 1, 931। এর সাথে আবার 9 গুণ করতে লাগবে, 9 কে 9, 3 9 27, 81 83, মানে 83 পয়েন্ট, কিছু একটা ভুলে গেল মনে হয়, সরি এটা তো 44 ছিল। হ্যাঁ, 49 না, এটা 44, সব ভুলে গেল ক্যালকুলেশন। আরেকবার করি, 44 19, 4 9 36, হাতে 3, 4 9 36 আর 3 39, আর এখানে 44, তাহলে হয়ে যাবে 8 3 6। এটাকে 9 দিয়ে গুণ করতে লাগবে, কত হবে, 6 9 54, হাতে 5, 3 9 27 আর 5 32। কি করলাম আমি, 6 9 54, 4 হাতে 5,
তিন নয় 27 আর 5 32 2 হাতে 3 8 9 72 আর 3 75 মানে 75 24 75 24 আর নিচে যেহেতু 100 আছে তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, তার মানে 75.24। আচ্ছা এবার দেখো জিনিসটার এমআরপি ছিল কিন্তু 100, মানে 100 টাকা দিয়ে বিক্রি করার কথা, কিন্তু আমি ডিসকাউন্ট দেওয়ার পর বেচলাম কত টাকায়? 75.24 টাকা। তাহলে আমি কতটা ডিসকাউন্ট দিলাম? তাহলে 100 থেকে বিয়োগ করতে লাগবে, 100 থেকে 75.24 বিয়োগ কত হবে? 24.76 হয়ে যাবে, এত পার্সেন্ট। তাহলে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 74.76, মানে অপশন বি আমাদের। একটু ক্যালকুলেটিভ ছিল, অনেক সময় তো ডিরেক্টলি হয়ে যায়, এখানে একটু ক্যালকুলেটিভ হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে কোনো ব্যাপার না। পরের অঙ্ক কি বলছে? 6351 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব যাতে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়? দেখো এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ। আমরা যদি 80 স্কোয়ার করি, আমরা জানি 80 স্কোয়ার মানে 8 8 64 শূন্য, তাহলে 6351 এর সাথে কত যোগ করব যাতে 64 হয়? 49 যোগ করতে লাগবে না? এটাই তো আমাদের আনসার 49। মানে 6351 সাথে যদি আমি 49 যোগ করি তাহলে কত পাবো? 6400 হয়ে যাবে, আর এটা একটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অপশন ই আমাদের আনসার কিন্তু, ঠিক আছে। এটা ডিরেক্ট বোঝা যাচ্ছে ব্যাপারটা। পরের প্রশ্ন বলছে কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করব তাহলে মান হয়ে যাবে হাফ, আর লবের সাথে 2 যোগ করব মান হয়ে যাবে 1। ভগ্নাংশটা কত? আচ্ছা প্রথম অপশন আছে 4/5, দ্বিতীয় অপশন আছে 3/5, তৃতীয় অপশন আছে 5/7, তারপরটা 4/5। দেখি কোনটা আসে। আচ্ছা বলে রাখি উপরেরটাকে কিন্তু লব বলে, হ্যাঁ, একটা ভগ্নাংশের উপরের পার্টটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। তাহলে প্রথম শর্ত কি বলছে? এটা আমরা কিন্তু অপশন টেস্টে সাহায্য করবো, অবশ্যই অপশন টেস্ট করবো, অপশন টেস্ট ছাড়া করবোই না এরকম টাইপের। হরের সাথে যদি 3 যোগ করি তাহলে ভগ্নাংশটা হাফ হয়ে যাবে। প্রথম অপশন দেখি তো, হরের সাথে 3 যোগ করি, হর মানে নিচেরটা, উপরে তো 4ই থাকবে, হরের সাথে 3 যোগ করলে নিচে 8 হয়ে যাবে, তাহলে 1/2 হচ্ছে, এটা মিলল। তারপর কি বলছে? লবের সাথে 2 যোগ করলে 1 হবে। আচ্ছা এবার যদি লবের সাথে 2 যোগ করি মানে 4 এর সাথে 2 যোগ করতে লাগবে, তাহলে 6 হয়ে যাবে উপরে, আর নিচে কিন্তু 5। 1 কিন্তু এটা হলো না, 1 হলো, 1 হলো না, তাহলে এটা মিললো না, অপশনে ক্যান্সেল। অপশন বি দেখি, আবার শুরুর থেকে হরের সাথে 3 যোগ করো, মানে 5 এর সঙ্গে 3 যোগ, তার মানে 3/8 হয়ে যাবে নিচে, তাহলে এটা কিন্তু 1/2 হলো না, এটা 1/2 হতে লাগবে, হলো না। অপশন সি চেক করি, উপরে 5, নিচে 7 এর সাথে 3 যোগ মানে 10 হয়ে যাবে, 5/10 মানে 1/2। তাহলে প্রথম অপশনটা স্যাটিসফাই করলো। এবার দেখি, হ্যাঁ মানে প্রথম শর্ত স্যাটিসফাই করলো, দ্বিতীয় শর্তটা দেখি। বলছে লবের সাথে 2 যোগ করলে 1 হয়ে যাবে ভগ্নাংশটা, তাহলে লব লব তো 5, 5 এর সাথে 2 যোগ করলে উপরে 7 হয়ে যাবে, আর নিচে তো 7ই ছিল, কাটাকাটি করলে 1 হয়ে গেল। তাহলে দুটা শর্তই কিন্তু এখানে হয়ে গেল, মিলে গেল, তাহলে আমাদের অপশন সি হবে আনসার, ভগ্নাংশটা 5/7। এভাবে সবসময় অপশন টেস্ট করে এইরকম টাইপের অঙ্ক আমরা করব। পরের প্রশ্ন বলছে 20 টাকা পার কেজি দরে কত কেজি ডালের সাথে 28 টাকা পার কেজি দরের 30 কেজি ডাল মিশ্রিত করে 31.20 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা এখানে 2 প্রকার ডাল আছে, হ্যাঁ। প্রথম প্রকার ডাল যার দাম 20 টাকা পার কেজি, আর দ্বিতীয় প্রকার ডাল যার দাম 28 টাকা পার কেজি। আমি 20 টাকা পার কেজি ডাল কিনলাম একটা দোকান থেকে, আরেকটা দোকান থেকে 28 টাকা পার কেজি ডাল কিনলাম। কিনে আমি যখন মিক্সড করব তাহলে এখানে কিছু একটা দাম আসবে মিক্সচারের, এই দামটা কত আমরা কিন্তু জানি না। এখানে যে দামটা দেওয়া আছে না 31.20, এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, এই টাকাতে আমি বেচছি, বেচলে আমার 20% লাভ হবে। তাহলে আমার বানাতে কত টাকা খরচ হচ্ছে ওইটা কিন্তু, ওই ভ্যালুটা এখানে লাগবে, যে বানাতে কত, মানে এক কথায় আমরা সিপি বলতে পারি ওইটাকে, ক্রয় মূল্য কত। তাহলে আমরা এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বের করব। আমরা জানি ক্রয় মূল্য বের করতে গেলে 100 উপরে, আর 20% লাভ মানে নিচে 120। আচ্ছা এই দশমিক উঠে গেলে নিচে একটা 100 হয়ে যাবে, 100 100 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 6 12 26 হয়ে গেল, হ্যাঁ। তার মানে আমি যে মিশ্রিত চালটা বানালাম, ডালটা বানালাম, আমার কিন্তু পার কেজিতে 26 টাকা করে খরচা হয়েছে, তাহলে ওই দামটা আমরা এখানে লিখবো 26। এবার একটু কোনাকুনি বিয়োগ করি, এদিকে হয় 2,
এদিকে হয় 6। তার মানে কাটাকাটি করলে 1:3। এই যে রেশিওটা আসলো এটা কিন্তু আমাদের পরিমাণের রেশিও আসলো। তার মানে কি, যেই ডালটার দাম ছিল 20 টাকা সেটা আমি নিয়েছি 1 কেজি, আর যেই ডালের দাম ছিল 28 টাকা সেটা নিয়েছি 3 কেজি। কিন্তু দেখো বলছে যেই ডালের দাম 28 টাকা ওইটা আমি কয় কেজি নিয়েছি? 30 কেজি। ঠিক আছে, কিন্তু এখানে দেখাচ্ছে 3 কেজি। তাহলে আমাদের 3 এর ভ্যালু কত? 3 এর ভ্যালু 30 কেজি। তাহলে আমাকে বের করতে বলছে যে 20 টাকা যেটার দাম সেটা আমি কত কেজি নিয়েছি। যেটার দাম 20 টাকা কত কেজি? 1 কেজি নিয়েছি। তাহলে 1 এর ভ্যালু বের করবে। 1 এর ভ্যালু 3 এর ভ্যালু 30 হলে 1 এর ভ্যালু 10। তাহলে 10 কেজি আমাদের আনসার, অপশন বি। পরের অঙ্ক বলছে এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে, থাকার খরচ বৃদ্ধি পাওয়ায় খরচ 37.5% বৃদ্ধি পায় এবং আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, সঞ্চয় কত? ঠিক আছে, দেখো 80% খরচ করে তার মানে কি, লোকটা যদি 100 টাকা ইনকাম করে, লোকটার ইনকাম যদি হয় 100 টাকা, তাহলে লোকটা খরচ করে কত? এক্সপেন্ডিচার 80 টাকা। তাহলে বলো তো লোকটা সেভিংস কত? সেভিংস মানে বাঁচলো কত টাকা? 20 টাকা বাঁচলো। তারপর কি বলছে, খরচটা 37.1/2% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, দেখো 37.1/2%, এটা মানে কত বাই কত? এটা মানে কত বাই কত? 37.2, এটাকে আমি যদি ভাঙাই 75/2 হয়, পার্সেন্টেজ মানে নিচে 100 200, আমি যদি কাটি এটা কিন্তু হয়ে যাচ্ছে 1/8। ঠিক আছে, 1/8 হয়ে যাচ্ছে কিন্তু। তার মানে খরচ যেটা আগে 80 ছিল এখন ওইটা 1/8 কিন্তু বাড়লো। ঠিক আছে, তার মানে কত টাকা বাড়বে? আচ্ছা 1/8 বাড়লো মানে, 8 টাকাতে 1 টাকা বাড়লো। তাহলে আগে খরচ ছিল 8 টাকা, এখন হয়ে গেল 9 টাকা। তাহলে এখন খরচ কিন্তু এই অংশটা হবে কার? আগের। আগে ছিল 80, 80 দিয়ে গুণ করে দেব। তার মানে এখন খরচ হচ্ছে কিন্তু ভদ্রলোকের 90 টাকা। 80-র জায়গায় এখন খরচ কত? 90 টাকা। তারপর কি বলছে, ইনকামটা 16.2/3% বেড়ে গেল। আচ্ছা 16.2/3 এটা একটু দেখি। হ্যাঁ, একইভাবে 16.2/3 কে আমি যদি ভাঙাই এটা 1/6 হয়ে যায়। তার মানে আগে আমার ইনকাম ছিল 6 টাকা, এখন হয়ে গেল 7 টাকা, মানে 1 টাকা বাড়লো 7 টাকা হয়ে গেল। তার মানে ইনকাম আগে ছিল 6, এখন হয়ে গেল 7। কোন টাকার? আগের টাকার, 100 টাকার। 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কিন্তু ঠিক মতো কাটাকাটি যাচ্ছে না। 350, 350/3। আচ্ছা এটাকে এইভাবে রাখি। হ্যাঁ, 350/3। তাহলে ভদ্রলোকের এখন ইনকাম এটা, কিন্তু ভদ্রলোকের খরচ কত এখন? এটা 90। তো আমাকে কি বের করতে বলছে? বলছে তার বর্তমান সঞ্চয় কত শতাংশ, মানে ও এখন সেভিংস কত করে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে লাগবে সেভিংস বের করার জন্য, ইনকামের থেকে খরচ। যদি বিয়োগ করি দেখো নিচে তো 3ই হবে, কোনাকুনি গুণ করলে 3 নং 27, 270, 350-এর থেকে 270 বিয়োগ, তাহলে কত হচ্ছে? ভুল করি নাই তো? 1/8, 75, একটু ভুল হয়ে গেছে এখানে, এই পার্সেন্টেজটা একটু ভুল হয়ে গেছে। 75/2, তার মানে 3 25, 8 25, 3/8 হবে এখানে। হ্যাঁ, এটা 3/8 হবে। তার মানে এটা 11/8 হবে। তার মানে এটা হয়ে যাবে আমাদের 110। এই 90 হবে না, এটা 110 হয়ে যাবে। একটু ভুল হয়ে গেছিল এটা। তার মানে এটা 90 হবে না, এটা 110 হয়ে যাবে। এটা হয়ে যাবে 110। তাহলে এখানে 3 11 33, 330, 350-এর থেকে 330 যদি বাদ দিই তাহলে হবে 20, 20/3। এটা সেভিংস। আমাকে বের করতে বলছে তার বর্তমান সঞ্চয় কত শতাংশ, সঞ্চয়ের পার্সেন্টেজ। তাহলে সঞ্চয় বর্তমান এটা 20/3 টাকা, এটা সঞ্চয়। ইনকাম কত? এটা। তাহলে আমাকে যদি সঞ্চয়ের পার্সেন্টেজ বের করতে বলে আমি তো উপরে লিখবো সঞ্চয় আর নিচে লিখবো ইনকাম। 350/3, এটাকে গুণ করে দিব 100 দিয়ে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। তো এখানে নিচের 3 তো কেটে যাবে।
নিচের 3 কেটে গেলে উপরে 0 0 কেটে গেল, আর 35 দিয়ে 100 কাটলে 5 20 100, 5 7 35। তার মানে উপরে থাকলো 40, নিচে থাকলো 7। যদি এটাকে ভাগ করি 5 7 35, 5/7, 5 পূর্ণ 5/7। অপশন বি আমাদের আনসার। একটু ট্রিকি ছিল কোশ্চেনটা, হ্যাঁ, ভালো করে দেখে নিন। পরের প্রশ্ন বলছে 7 পূর্ণ 7কে 4 দিয়ে ভাগ করব। দেখি 7 টু দ্য পাওয়ার 7কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, আচ্ছা দেখো, এই 7কে আমাকে এমন সংখ্যা বানাতে লাগবে যেটাকে 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে 7-এর আশেপাশে এরকম সংখ্যা যেটাকে 4 দিয়ে ভাগ যায় সেটা 8। তাহলে আমি 7কে এইভাবে লিখবো, 8 বিয়োগ 1। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 8 তো পুরোপুরি ভাগ যাবে, থাকবে উপরে -1। তারপর 7 4 দিয়ে ভাগ করব। দেখো -1 এর পাওয়ার 7, তার মানে কিন্তু -1ই হবে, ঠিক আছে। তাহলে উপরেরটাই আমরা জানি, উপরেরটাই ভাগশেষ হয়, কিন্তু 4 দিয়ে ভাগ করলে -1 তো কোনোদিনও ভাগশেষ হতে পারে না। তাহলে -1 এর সাথে আমরা এই যে নিচের 4টা যোগ করে দিই। তাহলে -1 এর সাথে 4 যোগ করে দিলে 3 হয়ে যাবে ভাগশেষ। অপশন ডি আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে 160 টাকায় 90টা লেবু বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, 96 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে 20% লাভ হবে। দেখো এরকম টাইপের প্রশ্ন আমি এইভাবে করি। আমি ধরলাম লেবুটার কেনা দাম 100 টাকা, তাহলে 20% লস, তার মানে কত টাকায় বেচতে হবে? 80 টাকায়। কয়টা লেবু, সংখ্যাটা এখানে গুণ করে দেবো, হ্যাঁ, 90টা লেবু 90 দিয়ে গুণ করে দেবো, আর টাকা যেটা দেওয়া থাকবে দামটা, এই টাকাটা দিয়ে ভাগ করে দেবো 160। তারপরে এবার বলছে আমাকে 20% লাভ করতে হবে। 20% লাভ মানে 120 টাকায় বেচতে হবে। কয়টা লেবু? আচ্ছা, কতগুলো লেবু এটাই বের করতে লাগবে। তো ধরলাম এক্সট্রা লেবু, আর এই যে 96 টাকা যেটা দেওয়া আছে, 96 দিয়ে নিচে। তাহলে আমাদের এইটুকু শুধু মনে রাখতে লাগবে, টাকাটা দিয়ে ভাগ করব, টাকাটা নিচে আর সংখ্যাটা উপরে, ঠিক আছে, এইটুকু মনে রাখতে লাগবে। এই দুটাকে সমান করে দেবো আমরা, দেখি সমান করলে কি হয়। 80 দুগুণে 160, 0 0 কেটে গেল, 12 দিয়ে করলে 8 12 96 হয়, 2 দিয়ে 8কে কাটলে 4 হয়, তাহলে x সমান সমান হয়ে গেল 36। তার মানে 36টা লেবুর কথা বলছে। অপশন বি আমাদের আনসার। খুব সুন্দর আর সোজা একটা প্রশ্ন, 625 তার পাওয়ার 3। আচ্ছা দেখো, একটা জিনিস আমাদের আগে জানতে হবে, আমি যদি এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে না 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x এর পাওয়ার 1/4। এখানে যে সংখ্যাটা থাকবে এটা জাস্ট এর পাওয়ার হয়ে 1/4 হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? 625 তার পাওয়ার 3। তার মানে এখানে যেহেতু 4 আছে, এটা 1/4 হয়ে যাবে, 3 এর সাথে ইন্টু হয়ে 1/4 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার 625কে আমরা কিভাবে লিখতে পারি? 625 মানে কিন্তু 5-এর কিউব, সরি 5-এর পাওয়ার 4। 625কে আমি যদি ভাঙাই, 5 দিয়ে 125,